ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি জেনারেল সেকেন্ড সেমিস্টার মাইনর পেপারের 2 মার্কসের সম্ভাব্য প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকের এই ভিডিও। প্রাচীন ও আদি মধ্যযুগের ভারতের ইতিহাস 300 থেকে 1206 খ্রিস্টাব্দ। এই পেপারের সম্ভাব্য প্রশ্নগুলো ইতিমধ্যেই ভিডিওর মাধ্যমে পোস্ট করা হয়েছে। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো তাহলে ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে থাকবে, দেখে নিও। আজকে এই পেপারেরই 2 মার্কসের সম্ভাব্য প্রশ্ন এবং তার উত্তরগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা সবার আগে এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেয়ে যেতে পারো। আধুনিক ভারতের ইতিহাস 1707 থেকে 1950 খ্রিস্টাব্দ। 2 মার্কস। 1. সুজা-উদ-দৌলা কে ছিলেন? অযোধ্যার নবাব ছিলেন সুজা-উদ-দৌলা। 2. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল? 1765 সালে। 3. অমৃতসরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? লর্ড মিন্টো রণজিৎ সিং এর সঙ্গে আলোচনার জন্য চার্লস মেটকাফকে লাহোরে রণজিতের দরবারে পাঠান। আলোচনার পর রণজিৎ সিংহ ও ইংরেজ কোম্পানির মধ্যে 1809 খ্রিস্টাব্দে অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়। 4. কোন সালে রেগুলেটিং অ্যাক্ট বা রেগুলেটিং আইন জারি করা হয়েছিল? কোম্পানির ভারত শাসন ব্যবস্থায় শৃঙ্খলা প্রবর্তনের লক্ষ্যে 1773 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে রেগুলেটিং অ্যাক্ট পাশ করানো হয়। 5. কোন বছর পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল? 1773 খ্রিস্টাব্দে প্রবর্তিত রেগুলেটিং অ্যাক্টের ত্রুটিগুলি দূর করা ও ভারতে কোম্পানি শাসনকে আরও শৃঙ্খলাবদ্ধ করার লক্ষ্যে 1784 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইলিয়াম পিট ব্রিটিশ পার্লামেন্টে এই আইনটি পাশ করেন। 6. সত্যবিলোপ নীতি কি? এটি কে প্রবর্তন করেন? অথবা সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? দুটি রাজ্যের নাম লেখো যেগুলো এই নীতির মাধ্যমে সংযুক্ত হয়েছিল। লর্ড ডালহৌসি প্রবর্তিত সত্যবিলোপ নীতি বলতে বোঝায় ইংরেজ আশ্রিত কোনো দেশীয় রাজ্যের রাজার বংশধর না থাকলে রাজা মারা যাবার পর ওই রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে যাবে। দত্তক পুত্রের উত্তরাধিকার স্বীকার করা হবে না বলে এই নীতিতে ঘোষণা করা হয়। ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রয়োগ করে সাতারা ও ঝাঁসি রাজ্য দুটি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিলেন। 7. অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? কোন ভারতীয় শাসক এটি প্রথম গ্রহণ করেছিলেন? দেশীয় রাজ্যগুলো নিজ ব্যয়ে স্বরাজ্যে একজন ইংরেজ প্রতিনিধি ও একদল ইংরেজ সৈন্য রাখার অঙ্গীকার করলে বিনিময়ে কোম্পানি সংশ্লিষ্ট রাজ্যের নিরাপত্তার দায়িত্ব নেয়। এই ব্যবস্থা অধীনতামূলক মিত্রতা নীতি নামে পরিচিত। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক লর্ড ওয়েলেসলি। হায়দ্রাবাদের নিজাম সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন। 8. কাদের মধ্যে এবং কখন সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1782 খ্রিস্টাব্দে পেশোয়া দ্বিতীয় মাধব রাও এবং ইংরেজ গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের মধ্যে। সলবায়ের সন্ধির ফলে ইংরেজরা আর্থিক দিক থেকে তেমন লাভবান হয়নি, তবে এই সন্ধি স্বাক্ষরের ফলে পরবর্তী 20 বছর ইঙ্গো মারাঠার সংঘর্ষ না হওয়ায় ব্রিটিশ সাম্রাজ্যবাদের পথ প্রশস্ত হয়। 8 বি, কখন এবং কাদের মধ্যে চিলিয়ানওয়ালার যুদ্ধ সংঘটিত হয়েছিল? 1849 খ্রিস্টাব্দে চিলিয়ানওয়ালার যুদ্ধ হয়। এই যুদ্ধ হয়েছিল ইংরেজ কোম্পানি বা ডালহৌসির সঙ্গে পাঞ্জাব রাজ্যের। 9. শ্রীরঙ্গপত্তমের সন্ধিতে স্বাক্ষরকারী কারা কারা ছিল?
কখন এটি স্বাক্ষরিত হয়েছিল? শ্রীরঙ্গপত্তমের সন্ধি 1792 সালে স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তিতে স্বাক্ষর করেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে লর্ড কর্নওয়ালিস এবং মহীশূরের শাসক টিপু সুলতান। 9 সূর্যাস্ত আইন কি? লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তে বলা হয় যে প্রতি বাংলা বছরের শেষ দিনে সূর্য অস্ত যাওয়ার আগে জমিদার বা তালুকদারকে তাদের প্রদেয় রাজস্ব পরিশোধ করতে হবে, অন্যথায় তার সমগ্র জমিদারি বা তার অংশবিশেষ সরকার বাজেয়াপ্ত করে নেবে। এই বিধি সূর্যাস্ত আইন নামে পরিচিত। 10 সিপাহী বিদ্রোহ কখন এবং কোথায় শুরু হয়েছিল? কলকাতার কাছে ব্যারাকপুরের সেনানিবাসে 1857 খ্রিস্টাব্দে 29 মার্চ সিপাহী বিদ্রোহের সূচনা ঘটে। 11 1857 সালের মহাবিদ্রোহের দুজন নেতার নাম লেখো। লক্ষ্মীবাঈ এবং তাতিয়া তোপি। 12 নীল বিদ্রোহের দুজন নেতার নাম করো। নীল বিদ্রোহের কয়েকজন নেতা হলেন দীনু মণ্ডল, বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, নড়াইলের জমিদার রামরতন রায়, রানাঘাটের জমিদার শ্রী গোপাল পাল চৌধুরী প্রমুখ। 13 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের সময় ভারতের সম্রাট ও গভর্নর জেনারেল কে ছিলেন? মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ, আর মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর ছিলেন লর্ড ক্যানিং। 14 প্রার্থনা সমাজ ও আর্য সমাজ কে বা কারা প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজের নেতা কেশবচন্দ্র সেনের প্রভাবে 1867 খ্রিস্টাব্দে ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। স্বামী দয়ানন্দ সরস্বতী পাঞ্জাবে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন 1875 খ্রিস্টাব্দে। 15 কে নীলদর্পণ নাটকটি রচনা করেছিলেন এবং কেন? দীনবন্ধু মিত্রের লেখা নাটক হল নীলদর্পণ। 19 শতকে ইউরোপের বস্ত্রশিল্পের প্রয়োজনে নীলের চাহিদা যথেষ্ট বৃদ্ধি পায়। এই পরিস্থিতিতে ইংরেজ সহ বিভিন্ন ইউরোপীয় ব্যবসায়ী বাংলায় এসে এখানকার চাষিদের নীল চাষে বাধ্য করে। এর ফলে বাংলার চাষিদের জীবনে চরম দুর্দশা নেমে আসে। এই প্রেক্ষাপটে দীনবন্ধু মিত্র 1860 খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটকটি রচনা করে তা ঢাকা থেকে প্রকাশ করেন। 16 হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? কেন তিনি বিখ্যাত? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। 19 শতকে নীলকর সাহেবদের শোষণ ও অত্যাচারে বাংলার নীল চাষিদের জীবনে দুর্বিষহ হয়ে ওঠে। এই পরিস্থিতিতে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সাহসী সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় দুর্দশাগ্রস্ত নীল চাষিদের স্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এই জন্যেই তিনি বিখ্যাত ইতিহাসে। 17 নববঙ্গ গোষ্ঠী প্রকাশিত দুটি পত্রিকার নাম লেখো। নববঙ্গ গোষ্ঠী বা ইয়ং বেঙ্গল গোষ্ঠীর প্রকাশিত উল্লেখযোগ্য পত্রিকাগুলি হল জ্ঞানান্বেষণ, এনকোয়ারার, বেঙ্গল স্পেকটেটর, হিন্দু পাইওনিয়ার প্রভৃতি। 18 হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কে ছিলেন এবং তার উল্লেখযোগ্য কাজ কি কি ছিল? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন হিন্দু কলেজের অধ্যাপক এবং 19 শতকের বাংলার সমাজ সংস্কার আন্দোলনের একজন অগ্রপথিক। ডিরোজিও হিন্দু কলেজের সাহিত্য ও ইতিহাসের অধ্যাপক হিসাবে নিযুক্ত হন 1826 খ্রিস্টাব্দে এবং ছাত্রদের মধ্যে শীঘ্রই জনপ্রিয় হয়ে ওঠেন। ডিরোজিও ছাত্রদের মধ্যে স্বাধীন চিন্তা ও যুক্তিবাদের বিকাশ ঘটানোর উদ্দেশ্যে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। এখানে হিন্দু ধর্মের অস্পৃশ্যতা, জাতিভেদ প্রথা, সতীদাহ প্রথা, মূর্তি পূজা প্রভৃতি কুসংস্কারের বিরুদ্ধে আলোচনা চলত। এর মুখপত্র ছিল এথেনিয়াম। 19 আত্মীয় সভা কে এবং কখন প্রতিষ্ঠা করেছিলেন? আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। এটি তিনি 1815 সালে কলকাতায় প্রতিষ্ঠা করেন।
20 জ্যোতিরাও ফুলে কে ছিলেন? সমাজ সংস্কারক ছিলেন জ্যোতিরাও ফুলে, যিনি মহারাষ্ট্রীয় ব্রাহ্মণদের আধিপত্য প্রতিরোধে ব্যাপক জনমত গঠন করেন এবং বর্ণভেদ প্রথার বিরোধিতা করে নিম্নবর্ণের মানুষের মধ্যে শিক্ষা বিস্তার ও তাদেরকে সামাজিক মর্যাদা দানের জন্য আন্দোলন করেন। এই উদ্দেশ্যে তিনি 1873 খ্রিস্টাব্দে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন, যার মুখপত্র ছিল দীনমিত্র। 21 বেদের সময়ে ফিরে যাও কে কেন বলেছিলেন? বেদের সময় ফিরে যাও বলেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। 22 সংবাদ প্রভাকর এবং তত্ত্বাবধানী পত্রিকার প্রতিষ্ঠাতা কারা ছিলেন? সংবাদ প্রভাকর পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। তত্ত্বাবধানী পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন অক্ষয় কুমার দত্ত। 23 কবে এবং কেন কার্লাইল সার্কুলার জারি করা হয়েছিল? ব্রিটিশ সরকার ভারতীয় ছাত্র সমাজকে স্বদেশী আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখার জন্য কার্লাইল সার্কুলার নামে এক আইন পাশ করেন 1905 খ্রিস্টাব্দে 10ই অক্টোবর। এই আইনে আন্দোলনে যোগদানকারী ছাত্র ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়। 24 সুরাট বিচ্ছেদ কি? সুরাট অধিবেশনে চরমপন্থীরা লালা রাজপথ রায়কে সভাপতি করার পরিকল্পনা করেন, কিন্তু তিনি এই পদ গ্রহণে রাজি না হলে চরমপন্থীরা তিলককে সভাপতি করার দাবি তোলেন। নরমপন্থীরা বিচক্ষণতার সঙ্গে মধ্যপন্থী নেতা রাসবিহারী ঘোষকে সভাপতি মনোনীত করেন। এতে দুই দলের মধ্যে বিবাদ চরম আকার নেয় এবং তাদের মধ্যে হাতাহাতিও হয়। ফলস্বরূপ চরমপন্থীরা কংগ্রেস থেকে বিতাড়িত হন। নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে এই ভাঙন সুরাট ভাঙন বা সুরাট বিচ্ছেদ নামে পরিচিত। 25 কবে বঙ্গভঙ্গ রদ হয়েছিল? বঙ্গভঙ্গ রদ হয় 1911 খ্রিস্টাব্দে। 26 গদর পার্টি কে কবে প্রতিষ্ঠা করেন? 1913 খ্রিস্টাব্দে গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল। 27 কে কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইটহুড উপাধি ত্যাগ করেন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে 1919 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন। 28 কে কখন কাইজার-ই হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন? ব্রিটিশ সরকার গান্ধীজিকে কাইজার-ই-হিন্দ উপাধি প্রদান করেছিল এবং গান্ধীজি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কাইজার-ই-হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন। 29 খিলাফত আন্দোলনের দুজন নেতার নাম করো। খিলাফত আন্দোলনের নেতাদের মধ্যে দুজন প্রধান নেতা হলেন মৌলানা মোহাম্মদ আলী এবং মৌলানা শওকত আলী। 30 চৌরি চৌরার ঘটনাটি কখন ঘটেছিল? 1922 খ্রিস্টাব্দের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরি চৌরা নামক স্থানে উত্তেজিত জনতা থানায় অগ্নিসংযোগ করলে 22 জন পুলিশের মৃত্যু হয়, যা চৌরি চৌরার ঘটনা নামে পরিচিত। অহিংস পদ্ধতিতে চলা আন্দোলনে হিংসার প্রবেশ ঘটলে গান্ধীজি মর্মাহত হয় এবং আন্দোলন প্রত্যাহার করে নেয়। 31 সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে আইন অমান্য আন্দোলন ব্যাপক আকার লাভ করে। এর মূলে ছিল পাঠান নেতা খান আব্দুল গফ্ফর খান, ভারতের ইতিহাসে যিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিল। 32 খুদা-ই খিদমত গার বলতে তুমি কি জানো? আফগানদের মধ্যে রাজনৈতিক চেতনা জাগানোর জন্য খান আব্দুল গফ্ফর খান পেশোয়ারে খোদা-ই খিদমত গার বা ঈশ্বরের সেবক নামে একটি দল গড়ে তোলেন। এই সংস্থার সদস্যরা লাল কুর্তা বা রেড শার্ট নামেও পরিচিত হন। 33 ভগৎ সিং কে ছিলেন? ভগৎ সিং ছিলেন পাঞ্জাবের একজন বিখ্যাত বিপ্লবী এবং নওজোয়ান ভারত সভার প্রতিষ্ঠাতা। ভগৎ সিং ব্রিটিশ বিরোধী বিপ্লবী আন্দোলনে সামিল হয়ে দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করে সাহসিকতার পরিচয় দেয়। লাহোর ষড়যন্ত্র মামলার রায়ে তার ফাঁসি হয়। ভগৎ সিং এই আত্মত্যাগের জন্য স্মরণীয় হয়ে আছেন। 34 পুনা চুক্তি কী ছিল?
এটি কবে স্বাক্ষরিত হয়েছিল? হিন্দু সম্প্রদায়ের অখণ্ডতা বজায় রাখতে এবং অনুন্নত হিন্দুদের পৃথক নির্বাচনী নীতি পরিত্যাগ করতে 1932 খ্রিস্টাব্দে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পুনা চুক্তি 1932 খ্রিস্টাব্দের 24শে সেপ্টেম্বর স্বাক্ষরিত হয় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি মদন মোহন মালব্য এবং B.R. আম্বেদকরের মধ্যে। 35 লখনৌ চুক্তি কাদের মধ্যে এবং কবে স্বাক্ষরিত হয়েছিল? একদল প্রগতিশীল তরুণ নেতা তথা সৎ চিন্তার অধিকারী যুবক মুসলিম লীগের সঙ্গে যুক্ত হলে সেই সম্প্রীতির বাতাবরণ সংগঠনের মধ্যে থাকা বিষাক্ত সাম্প্রদায়িকতার ভিতকে কিছুটা দুর্বল করে তোলে এবং 1916 খ্রিস্টাব্দে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। 36 কে কখন প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিলেন? জিন্নার নেতৃত্বে মুসলিম লীগ পৃথক পাকিস্তান প্রতিষ্ঠার দাবিতে 1946 খ্রিস্টাব্দের 16ই আগস্ট প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালন করে। 37 গান্ধীজি কখন এবং কেন আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করেছিলেন? 1934 খ্রিস্টাব্দের 8ই মে পাটনায় অনুষ্ঠিত নিখিল ভারত কংগ্রেস কমিটির বৈঠকে আনুষ্ঠানিকভাবে আইন অমান্য আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষিত হয়। এই আন্দোলন প্রত্যাহারের পশ্চাতে অন্যতম দুটি কারণ ছিল আন্দোলন দমনের জন্য ব্রিটিশ আন্দোলনকারীদের জরিমানা, কারাদণ্ড, স্থাবর অস্থাবর সম্পত্তির বাজেয়াপ্তকরণ সহ সেসব নিষ্ঠুর দমননীতির আশ্রয় নিয়েছিলেন। তা থেকে আন্দোলনকারীদের রক্ষার প্রয়োজন ছিল। এই প্রয়োজনবোধ থেকেই গান্ধীজি আইন অমান্য আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যাপসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতির মাধ্যমে মুসলিম, শিখ, খ্রিস্টান, তফসিল হিন্দুদের আইনসভায় আলাদা আলাদা নির্বাচনের সুযোগ করে দেন। তার এই সাম্প্রদায়িক বিভেদ নীতিকে বানচাল করে দিয়ে জাতীয় ঐক্য অটুট রাখার জন্য গান্ধীজি আইন অমান্য আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় এবং হরিজন সমাজের উন্নয়নের কাজে আত্মনিয়োগ করেন। 38 কখন মেদিনীপুরে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল? কে এর প্রধান ছিলেন? ভারত ছাড়ো আন্দোলনের সময় 1942 খ্রিস্টাব্দের 17ই ডিসেম্বর মেদিনীপুরের তমলুকে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয়েছিল। এই সরকারের সর্বাধিনায়ক ছিলেন বিশিষ্ট গান্ধীবাদী নেতা সতীশচন্দ্র সামন্ত। তার দুই বিশিষ্ট অনুগামী অজয় মুখোপাধ্যায় ও সুশীল চন্দ্র ধারা এই সরকার গঠন ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। 39 জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল? করেঙ্গে ইয়া মরেঙ্গে, এখানে করেঙ্গে ইয়া মরেঙ্গে হবে। ডাক দিয়েছিলেন কে? 1942 খ্রিস্টাব্দে কংগ্রেসের বোম্বে অধিবেশনে জওহরলাল নেহরু ভারত ছাড়ো প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। গান্ধীজি তার বক্তৃতায় করব অথবা মরব ডাক দিয়েছিলেন। 40 কবে এবং কোথায় পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়? মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়। এই প্রস্তাবে বলা হয় যেহেতু হিন্দু ও মুসলিম সম্পূর্ণরূপে দুই আলাদা জাতি, তাই সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রদেশগুলোকে নিয়ে আলাদা আলাদা মুসলিম রাষ্ট্র গঠন করা হবে। 41 কবে এবং কোথায় নৌ বিদ্রোহ ঘটেছিল? ভারতীয় নৌবাহিনীতে অনুন্নত মানের খাদ্য সরবরাহ, ভারতীয়দের স্বল্প বেতন প্রদান ও ভারতীয় সেনাদের প্রতি শ্বেতাঙ্গ অফিসারদের বৈষম্যমূলক ও ঔদ্ধত্যপূর্ণ ব্যবহারের প্রতিবাদে 1946 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি বোম্বাইয়ের নৌ প্রশিক্ষণ কেন্দ্রে তলোয়ার নামক জাহাজে প্রথম নৌ বিদ্রোহের সূচনা হয়। 42 মাউন্টব্যাটেন পরিকল্পনা কী ছিল? লর্ড মাউন্টব্যাটেন 1947 খ্রিস্টাব্দে 3রা জুন ভারত বিভাগের পরিকল্পনা ঘোষণা করেন। এতে বলা হয় ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করে ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক ডোমিনিয়ন গঠন করা হবে এবং অঞ্চলগুলিকে নিয়ে পাকিস্তান রাষ্ট্র গঠিত হবে। এটি মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে খ্যাত। 43 ভারতের শেষ গভর্নর জেনারেল ও ভাইসরয় কে ছিলেন? ভারতের শেষ গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। 44 ভারতীয় সংবিধানের প্রধান রূপকার রূপে কে পরিচিত? ভারতীয় সংবিধানের প্রধান রূপকার রূপে পরিচিত ভীমরাও আম্বেদকর। 45 ভারতের সংবিধান কবে কার্যকরী হয়েছিল? 1950 সালের 26শে জানুয়ারি।